আর এ তো জামিনে বেরিয়েছে, আবার জামিনে ঢুকবে, এবার ঢুকে 20 বছরের আগে আর বেরোতে পারবে না। বিকাশ বাবু বেসিক্যালি মমতা ব্যানার্জির এজেন্ট অ্যান্ড নাথিং এলস। এবং তার বিরুদ্ধে আমি আপনাকে দাবির সপক্ষে আমি যুক্তি দিই। বিকাশ বাবু যেই কেস লড়বে সেই কেসে রাজ্য সরকার জিতবে, এবং এখানে আগ বাড়িয়ে বিকাশ বাবু এই কেসটাকে ধরে নিয়েছেন। উনি একেবারে মমতা ব্যানার্জির লোক। দেখুন, এই আন্দোলনটায় আমি আবার বলছি নেমেছিল আপামর বাঙালি, যারা ডাক্তারবাবুদের কাছে কৃতজ্ঞ। আপামর বাঙালি এই আন্দোলনটাকে কয়েকটা নিউজ মিডিয়া, কয়েকটা নকশাল মিডিয়া, কতগুলো বামপন্থী মিডিয়া, তারা এটাকে বানিয়ে দিল আরবান সিভিল সোসাইটির আন্দোলন। ইট ইজ নট আরবান সিভিল সোসাইটি আন্দোলন। এখানে নেমেছিল একেবারে গ্রামের লোকেরা। এই করে এই আন্দোলনটাকে আন্দোলন থেকে মানুষকে এরা সরিয়ে দিয়েছে। সব রকম তথ্য লোপাট করে দেওয়ার পরেও সিবিআই কিন্তু মোটামুটি মানে অনেক দূর দূরের লোককে ধরে নিয়ে এসছে এখানে। এবং আমি বলছি একটা পর একটা স্টেপ, আপনি আগামী 30 থেকে 35 আপনি ভাবতে পারছেন না এমন এমন সব লোক ধরা পড়বে। সেটা তো আমি বলতে পারবো না, সে আমরা মানে অফিসিয়ালি আমার পক্ষে কিছু বলা সম্ভব না। তবে বড় বড় অনেকে মানে আপনারা চমকে যাবেন, আগামী পুজোর আগে আপনারা চমকে যাবেন, এমন সব বড় বড় বাঘ শেয়াল হয়ে যাবে যে আপনারা চমকে যাবেন। আমি একটাই কথা বলছি, আমি এর আগেও বহুবার বলেছি, আজকেও বলছি, জুডিশিয়ারি এবং ব্যুরোক্রেসিতে একটা বড় রকম পরিবর্তন দরকার। স্ট্রাকচারে বেসিক মানে স্ট্রাকচারাল চেঞ্জ দরকার। জুডিশিয়ারি তো ভীষণভাবে দরকার, এবং এই আইপিএস আইএএস এই যে রিক্রুটমেন্ট হয় সেখানেও একটা বড় রকমের মানে আজকে যে যুগ চলছে, মানে প্রি 1991 এরাতে যেভাবে আইএস আইএএস রিক্রুটমেন্ট হতো, আজকে পোস্ট 1991-এ অন্যভাবে রিক্রুটমেন্ট করা উচিত। মানে এটা মানে আমি বলবো মানে এই টোটাল সিস্টেমের ব্যর্থতা, নাথিং এলস। মানে এটুকু বলতে পারি, মানে ওই রকম একজন ক্রিমিনাল যদি বেরিয়ে পড়ে, জুডিশিয়ারিতে একটা পরিবর্তন দরকার, বড় রকম স্ট্রাকচারাল এবং অ্যাট দি সেম টাইম ব্যুরোক্রেসিতে। সুদীপ্তদা, আমরা দেখেছিলাম ববি হাকিম এর আগে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বলেছিলেন যে বাঘকে বেশি দিন খাঁচায় আটকে রাখা যায় না, বাঘ যখন খাঁচায় থাকে তখন হায়নারা হাউ হাউ করে। এখন বাঘ বেরিয়ে এসেছে, কিন্তু এমতো অবস্থায় ববি হাকিমের বাঘ মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে উনি এড়িয়ে যান। দিদি আজ ওখানে গেছিলেন, তো বাঘ দেখতে গেলেন না কেন? একবার বাঘ দেখে আসতে পারতেন যে বীরভূমে বাঘ এসছে। বাঘ আসলে বাঘ বাহাদুর হয়ে গেছে। শুনুন, এই যে যত এইসব রংবাজ টংবাজ আছে না, এদের এই বেসিক্যালি এগুলো করতে পারে পিছনে পুলিশ আছে বলে। পুলিশ যেদিন থাকবে না সেদিন বাঘ বাহাদুর হয়ে যাবে। ঠিক আছে, সেই বুদ্ধদেব দাশগুপ্ত সিনেমা ছিল না বাঘ বাহাদুর, সে বাঘ বাহাদুরে পরিণত হয়ে যাবে। কেউই বাঘ না, এদের পিছনে যেদিন পুলিশ থাকবে না সেদিন দেখবেন এদের কোনো দম নেই। আর এ তো জামিনে বেরিয়েছে, আবার জামিনে ঢুকবে, এবার ঢুকে 20 বছরের আগে আর বেরোতে পারবে না। তাহলে আশার আলো দেখবে বাংলার লোক। অ্যাবসলিউটলি এরা জামিনে বেরিয়েছে। জামিনে তো অনেকেই বেরোতে পারে, জামিনটা খুব স্বাভাবিক ঘটনা আমাদের জুডিশিয়ারিতে, কিন্তু জুডিশিয়ারি খুব স্লো প্রসেসটা চেঞ্জ করতে হবে। আমি আপনাকে বলছিল যে মানে আইএস আইপিএসদের যে সিস্টেম, ব্যুরোক্রেসির সিস্টেম, এখানে একটা বড় পরিবর্তন দরকার। সংখ্যা বাড়ানো দরকার, এফিসিয়েন্সি বাড়ানো দরকার, অন্য টাইপের এক্সাম নেওয়া দরকার। এই এক্সামে এই জিকে জিএস হিস্ট্রি জিওগ্রাফি পরীক্ষা নিয়ে আইপিএস রিক্রুট করলে এরকম অবস্থা হবে। সুদীপ্তদা, কেষ্টগড়ে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একবারও শোনা গেল না কেষ্টর নাম। বিস্ময় বাড়ছে রাজনীতির পাড়ায়, তবে কি নতুন কৌশল? না দেখুন, কেষ্ট তো কোনো ফ্যাক্টর না। আমি আবার বলছি, কেষ্ট বলুন বা এখানে শাহজাহান এটসেট্রা যারা বলুন, এরা সবাই মানে এদের বলে বলিয়ান। মানে আপনার পুলিশের যে এসপি আছে সেই এসপির বলে বলিয়ান। কেষ্ট যখন ছিল না তখনও গুন্ডামি করেছে। বীরভূম বোলপুর দুটো আসনেই ওরা জিতেছে। কি করে জিতলো? লোককে ভয় দেখিয়ে। ওখানে আরেকজন করেছে। আসল যেটা মানে গুন্ডামিটা করে পুলিশ করে, পুলিশের আইপিএসটা করে, সেখানে কেষ্ট কোনো ফ্যাক্টর না। আজকে কেষ্টকে দরকার নেই মমতা ব্যানার্জি, কারণ বিকল্প গুন্ডা তৈরি হয়ে গেছে ওখানে। সুদীপ্তদা, আরজি করে চিকিৎসক তরুণীর নৃশংস হত্যা এবং ধর্ষণের ঘটনা 45 দিনে পড়লাম আমরা। বিচারের দাবিতে এখনো অনড় রাজ্যবাসী। এমতো অবস্থায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নাটক বলে কথা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করলেন তিনি। কটাক্ষ করে বলেন, যাদের পদত্যাগ ওরা দাবি করেছিলেন তাদের তো প্রমোশন হয়ে গেল। দিলীপবাবু বলছেন, জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে, এত নাটক করে কি হলো, রাত জেগে এত কিছু করে আরজি করের যে ঘটনা, তার কি পরিবর্তন হয়েছে? মানুষ কি পেল এই আন্দোলন থেকে?
গ্যারান্টি দিতে পারবেন ওই ডাক্তাররা ডিউটিতে থাকা কোনো মহিলা ডাক্তারের উপরে আবার এরকম কিছু হবে না? দেখুন, প্রথমে এই আন্দোলনটা করতে নেমেছিল কিন্তু সাধারণ মানুষ। আপনি মানে একদম মানে মাথা ভাঙা থেকে মানে ওই উদয়নপুরের মতো গুন্ডা তাকে ভয় না পেয়ে মাথা ভাঙা থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রত্যেকটা গলিতে সাধারণ মানুষ নেমেছিল। এবার মমতা ব্যানার্জি দেখলেন যে এই আন্দোলনটাকে কি করে ঘুরিয়ে দেওয়া যায়। তো এখন ঘটনা হচ্ছে, আমি আগেই বলেছি, যাদবপুর শিবপুরে যেমন এক সময়কার এসএফআই এর হারমাদরা প্রচুর চাকরি পেয়েছে, সেরকম এই মেডিকেল কলেজগুলোতেও প্রচুর হারমাদ এক সময় চাকরি পেয়েছে, যারা বেসিক্যালি সিপিএম এর লোক, আজকে আরজিকর থেকে শুরু করে নীলরতন বিভিন্ন জায়গায় মাস্টারি করছে। তো এই মাস্টারদের নামানো হলো এই ছাত্রদের মিসলিড করার জন্য। আজকের যে ছাত্ররা, যারা ছাত্র আন্দোলন করছে, আপনাকে মনে রাখতে হবে গত 8 বছর পশ্চিমবঙ্গে কোনো রকম ছাত্র আন্দোলন হয়নি, যার ফলে এরা জানে না যে কি করে ছাত্র আন্দোলন করতে হবে। কমপ্লিটলি এই যে প্রসেসটা, যে প্রসেসে এরা আন্দোলনটা করেছে, এটা কিন্তু নকশাল এবং সিপিএম এর একটা মানে টাইপ। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তাম, যাদবপুরের নকশালরা ঠিক এইভাবে তাদের ওই জিবি করা এটসেট্রা এইভাবে তারা ব্যাপারটাকে ম্যানেজ করতেন। কিন্তু এই কন্ট্রোলটা পিছনে করা শুরু করেছেন ওই সিপিএম মার্কার টিচাররা, এবং এদের মমতা ব্যানার্জি পাঠান যে আপনারা গিয়ে এই জিনিসটা ধরুন। তার সঙ্গে মিডিয়ার একটা বড় অংশ, আপনারা জানেন যে বড় বড় মিডিয়াগুলোর মাথায় এক সময়কার 70-71 সব নকশালরা বসে আছে। সেই নকশালরা তারা করলো কি, ওই গ্রামে যে আন্দোলনটা হচ্ছে ওটা না দেখিয়ে শুধু ওই দক্ষিণ কলকাতা সল্ট লেক, যেখানে ওই মানে সোকল লেফটিস্টরা বসে আছে, সেই লেফটিস্টদের আন্দোলনগুলো দেখানো শুরু করলো। গ্রামের মানুষ আস্তে 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 আন্দোলন থেকে সরে গেল। যেই গ্রামের মানুষ আস্তে আস্তে আন্দোলন থেকে সরে গেল, তখন এরা 5 দফা দাবি বলে, এবং ভেবে দেখুন এই 5 দফার মধ্যে একটা দফাও ওই মেয়েটির বিচার নিয়ে নয়। 5 দফাটা পুরোপুরি তাদের নিজেদের স্বার্থে আন্দোলন, এবং মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে অলরেডি এরা ট্র্যাপে পড়ে গেছে, এবং বুঝতে পেরে মমতা ব্যানার্জি পাত্তা না দিয়ে পরে প্রথম দিন ডেকেছেন, পরের দিন ওরা যখন গেছে মমতা ব্যানার্জি বন্যা দেখতে চলে গেছে। মমতা ব্যানার্জি বুঝে গেছে যে আন্দোলন শেষ। এই আন্দোলনটা সম্পূর্ণভাবে, মুখ্যমন্ত্রী বুঝে গেছেন বলতে একটু স্পষ্টতা বুঝিয়ে দিন। দেখুন, আন্দোলনটাকে মুখ্যমন্ত্রী ক্যাপচার করিয়েছেন এই বামপন্থী নকশাল অতিবাম এদের দিয়ে। এই যে কিঞ্জল নন্দ, আমি একটা উদাহরণ দিই। কিঞ্জল নন্দ বিনয় বাদল দীনেশের উপর একটি সিনেমা করেছে। আপনারা সিনেমাটা গিয়ে দেখবেন, ওরা অনুশীলন সমিতিকে শুধু সমিতি বলছে। কেন অনুশীলন সমিতিকে সমিতি বলা? মানে যাতে নাকি আজকের বাঙালি না জানে যে অনুশীলন বা যুগান্তরের মতো কোনো অর্গানাইজেশন সেই সময় ছিল। সমিতির লোক বলছে। কেন সমিতির লোক বলছে? অনুশীলন সমিতি বলো। এরা কমপ্লিটলি এরা একটা লেফটিস্ট গ্যাং, এবং তার সঙ্গে ধরুন সিনেমা আর্টিস্ট যারা আছে তারা হাত ধুতে নেমেছিল। যেমন ধরুন দেবের একটা সিনেমা বেরোচ্ছে, কিন্তু এদের তো মূল দাবি নির্যাতিতার বিচার, তারা প্রথম থেকে বলে বিচার তারা চায়নি। আপনি ওই যে 5 দফা দাবি, তার মধ্যে বিচারের দাবি ছিল না। তারা বলছে একে সরিয়ে দাও। আরে সরিয়ে মানে কোথায় সরিয়ে? তাকে সাসপেন্ড করতে বলুন। তাকে সরিয়ে দিতে বলছেন, সরিয়ে দিলে তো হবে না। আপনি তাকে সাসপেন্ড করতে বলুন। সাসপেন্ড কেন করছেন না? এখানেই সমস্যাটা। মানে পুরো মানে আন্দোলনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং এটা ঘুরিয়েছে সিপিএম এবং নকশালদের। আরেকটা কি করেছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মমতা ব্যানার্জি পাঠিয়েছে যে আপনি গিয়ে কেসটা ধরে নিন। উনি গিয়ে ওর মাঠ থেকে কেসটা ধরে নিয়েছেন। এখানে বুঝতে হবে সুপ্রিম কোর্টে আজকের দিনে, আমি বললাম না জুডিশিয়াল একটা বড় রিফর্ম দরকার। সুপ্রিম কোর্টে আজকের দিনে একজন লয়ারের যে টাকা দিতে হয় একজন লয়ারকে, সেই টাকা দেওয়ার ক্ষমতা সাধারণ মানুষের নেই। যারপরে কোনো উকিল যদি যেচে গিয়ে বলেন যে আমি আপনার ওই কেস লড়বো, তাহলে যথারীতি সাধারণ মানুষ দিয়ে দেয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য গিয়ে ওর মাকে গিয়ে ধরেছে যে আপনি আমার কেসটা দিয়ে দিন। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কেসটা দিয়ে দেওয়া মানে, ওই নির্যাতিতার মা কেসটা দিয়ে দেওয়া মানে, ওই কেসটা মানে পশ্চিমবঙ্গ সরকার যে জিতবে তার একটা সিওরিটির জায়গায় নিয়ে আসা। আসলে তো লড়াই কোর্টে হবে। গত 15 থেকে 16 মাস বা প্রায় 2 বছর ডিএ মামলা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওখানে লড়ছেন সুপ্রিম কোর্টে। আপনি দেখেছেন ওই মামলা একটাও ডেট পড়ছে না, অথচ বিকাশবাবু চুপ। কারণ বিকাশবাবু বেসিক্যালি মমতা ব্যানার্জির এজেন্ট অ্যান্ড নাথিং এলস। এবং তার বিরুদ্ধে আমি আপনাকে দাবির সপক্ষে আমি যুক্তি দিই। 2005 থেকে 2010 যে সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্য পশ্চিমবঙ্গ এই কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন, উনি কলকাতা কর্পোরেশনের কমপ্লিট ইতিহাসের সবচেয়ে খারাপ মেয়র ছিলেন। বাচ্চা পড়ে মারা গেছে এটসেট্রা, এইসব তো আছেই। এছাড়া ওই সময় টেন্ডার করে কলকাতা পুরসভা তাদের বহু সম্পত্তিকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে খুব বাজে রেট দিয়ে তারা প্রাইভেট করে দিয়েছে। আপনি আমায় বলুন যে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে কেন তদন্ত বসায়নি?
বসালে আজকে জেলে থাকতো বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কোনো তদন্ত হয়নি। ওই 5 বছরে প্রচুর দুর্নীতি হয়েছে ক্যালকাটা কর্পোরেশনের, কিন্তু তার কোনো দুর্নীতি হয়নি। আমি বলছি কারণ এই বিকাশবাবুকে ওনারা ইউজ করেছেন। বিকাশবাবু রাস্তায় গিয়ে গরু খেলেন, ব্যাস এই গরু খাওয়ার সঙ্গে সঙ্গে উনি মোটামুটি এবার এদিক ওদিক করে, যেরকম ও সংসদে চলে গেল, ওই আপনার ওই ওর নাম কি, ওই ওই লয়ার অভিষেক মনু সাংভি, সেটা বিকাশবাবুও চলে গেল ওখানে। বিকাশবাবু যেই কেস লড়বে সেই কেসে রাজ্য সরকার জিতবে, এবং এখানে আগ বাড়িয়ে বিকাশবাবু এই কেসটাকে ধরে নিয়েছেন। উনি একেবারে মমতা ব্যানার্জির লোক। সুদীপ্ত দা, একটা কথা তো বারংবার বলতেই হয়, এই যে 5 দফা দাবি তাদের চিকিৎসক জুনিয়র ডক্টরদের ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি প্রসঙ্গে আপনি কি বলবেন? এই দাবির মধ্যে আসল দাবিটাই তো নেই। আসল দাবিটা বলছে ওকে সরিয়ে দাও। আরে সরিয়ে দেওয়া মানে কি প্রমোশন দিয়ে দেওয়া? সরিয়ে দেওয়ার বদলে যখন প্রমোশন দিয়ে দিল তখন চুপ করে গেল ডাক্তাররা। কেন? কারণ এই ডাক্তারদের যারা কন্ট্রোল করছে তারা একসময় এসএফআই কে ধরে আরজিকর, এনআরএস থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজে চাকরি পেয়েছে, এটা মানতে হবে। আমাদের যাদবপুরেও তাই। যাদবপুর এবং শিবপুর বি কলেজে যারা অধ্যাপনা করে তাদের একটা বড় অংশ একটা টাইমে এসএফআই এবং নকশাল করতো। আমি নাম করে তাদের লিস্ট ধরে বলে দেবো। তারা এসএফআই করতো বা নকশালপন্থী দল করতো বা ডিএসও করতো। তাদের ধরে ধরে চাকরি দিয়ে, এবং বি কলেজ, যে জন্য বি কলেজ শুধু যাচ্ছে না, অত বড় একটা কলেজ, আজকে বি কলেজ অত বড় একটা কলেজ সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে, তারপরে বি কলেজকে শুধরে যাচ্ছে না, কারণ মাস্টারমশাই যারা তারা সব ওই নকশাল খ্যাকশিয়ালিতে বসে আছে। এখানেও ঠিক সেই একই অবস্থা। এখানে মাস্টারমশাইদের একটা বড় অংশ মেডিকেল কলেজে তারা এই লেফটিস্ট, তাদের নামানো হয়েছে এই ছেলেগুলোকে মিসলিড করার জন্য। এই ছেলেগুলো তো কোনোদিন ছাত্র রাজনীতি করেনি, কারণ গত 10 বছর পশ্চিমবঙ্গে কোনো ইলেকশন হয় না, এখানে ছাত্র রাজনীতি অলরেডি বন্ধ। সেই স্কোপটা নিয়ে এদের ভিতরে এই মানে আপনার এই মির্জাফর ঢুকিয়ে এই আন্দোলনটাকে মিসলিড করে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেটাই দিলীপবাবু বলেছে। সুদীপ্ত দা, আরজিকর আবহে প্রথমে অনেকেই বলেছিল উৎসবে থাকছি না, কিন্তু এখন হাতিবাগান বা ধর্মতলা চত্বরে তো পা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। মানুষ কি আস্তে আস্তে ভুলে যাবে আবহাওয়া? দেখুন, এই আন্দোলনটায় আমি আবার বলছি নেমেছিল আপামর বাঙালি, যারা ডাক্তারবাবুদের কাছে কৃতজ্ঞ। আপামর বাঙালি এই আন্দোলনটাকে কয়েকটা নিউজ মিডিয়া, কয়েকটা নকশাল মিডিয়া, কতগুলো বামপন্থী মিডিয়া, তারা এটাকে বানিয়ে দিল আরবান সিভিল সোসাইটির আন্দোলন। ইট ইজ নট আরবান সিভিল সোসাইটি আন্দোলন। এখানে নেমেছিল একেবারে গ্রামের লোকেরা। এই করে এই আন্দোলনটাকে আন্দোলন থেকে মানুষকে এরা সরিয়ে দিয়েছে। এবং এই সরানোর পিছনে আমি বলছি 70-এর দশকের কিছু নকশাল, যারা নাকি এখানে যখন সাংবাদিক করতো, তখন গোপাল সেনের হত্যাকারী রানা বোস ভারতবর্ষে এসে সেই সব নকশাল সাংবাদিকদের ঘরে আড্ডা মারত। সেই সব সাংবাদিকরা দায়িত্ব নিয়ে এই পুরো ঘটনাটাকে, যেটা সাধারণ মানুষের আন্দোলন ছিল, সেটাকে করে দিয়েছে আরবান সিভিল সোসাইটির আন্দোলন। যার ফলে আজকে মানুষ ভুলে গেছে। ডাক্তাররা নিজেরা যদি হাল ছেড়ে দেয়, কিন্তু একটা কথা বলছি, আমরা কিন্তু হাল ছাড়বো না। এই বিচার আমি আবার বলছি, ভারতীয় জনতা পার্টি কিন্তু এই বিচার নিয়ে ছাড়বে, এবং এই বিচার হবেই। এবং আমি আপনাকে বলছি, আগামী একটা মাস লক্ষ্য করুন, অন্তত পক্ষে 30 থেকে 35 জন অন্তত 30 থেকে 35 জন এই মামলায়, এই ঘটনায় অ্যারেস্ট হবে। আমরা কিন্তু শেষ থেকে ছাড়বো এটা। ভারতীয় জনতা পার্টি কিন্তু ছাড়বে। এখনো পর্যন্ত সিবিআই যে তদন্ত করছে, আপনি নিজে কি সন্তুষ্ট? একদম। সিবিআই, আমি আপনাকে বলছি সব রকম তথ্য লোপাট করে দেওয়ার পরেও সিবিআই কিন্তু মোটামুটি মানে অনেক দূর দূরের লোককে ধরে নিয়ে এসছে এখানে। এবং আমি বলছি, একটা পর একটা স্টেপ, আপনি আগামী 30 থেকে 35, আপনি ভাবতে পারছেন না এমন এমন সব লোক ধরা পড়বে। অনেক বড় বড় মাথা ধরা পড়বে। সেটা তো আমি বলতে পারবো না। সে আমরা মানে অফিসিয়ালি আমার পক্ষে কিছু বলা সম্ভব না। তবে বড় বড় অনেকে, মানে আপনারা চমকে যাবেন, আগামী পুজোর আগে আপনারা চমকে যাবেন, এমন সব বড় বড় বাঘ শিয়াল হয়ে যাবে যে আপনারা চমকে যাবেন।